যে মাননীয়া তো এই এসআইআর এর বিরোধিতা করছেন, অনেক কথা বলছেন। তা এই এসআইআরটা হবে, উনি আটকাতে পারবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী কি তাহলে এবারে, যদি বিজেপি তো প্রধান বিরোধী দল, তারা তার থেকে যতটা ভোটে পিছিয়ে আছে, যদি খসড়া ভোটার তালিকায় তার থেকে বেশি সংখ্যায় ভোটার বাদ যায়, তাহলে কি তিনি পদত্যাগ করবেন? রাষ্ট্রপতিকে গিয়ে বলবেন যে আমার সরকার অবৈধ? 4 কোটি ভোটারের জন্য 2 বছর লেগেছিল, তাহলে তো 10,46,46 লক্ষ মানুষের জন্য তো আরো বেশি সময় লাগার কথা। সেখানে তারা সময়টা 1 মাসে নিয়ে এসছে। নির্বাচন কমিশনকে বলেছে তোমার নিরপেক্ষতাকে আমি প্রকাশ্যে চ্যালেঞ্জ করছি, দেখো আমি এই তোমার বিএলওকে তুলেছি আমার দলের সভায়, আমার দলের মঞ্চে, তুমি কি করতে পারো। সেই রাজনৈতিক নেতাদের এখনো পর্যন্ত নির্বাচন কমিশন গ্রেপ্তারের অর্ডার দিয়েছেন। আজকে লিখে দিয়ে আমি ভারতবর্ষের নাগরিক নই, আমাকে নাগরিকত্ব দিন, তা সরকারের কাছে তো এই তথ্যটা আমার ডিক্লারেশন চলে গেল, আমি ভারতের নাগরিক নই। তা নির্বাচন কমিশন চুপচাপ বসে বসে দেখছে। তার তো উচিত যে এই ধরনের ক্যাম্প অবিলম্বে বন্ধ করা, করছে না। স্যার, রাজ্যে যেখানে শিক্ষক নিয়োগ দুর্নীতির এখনো শুনানি চলছে, এখনো শুনানি শেষ হয়নি, দোষীকে জেলে ভরা বাকি, অন্যদিকে স্বাস্থ্য নিয়োগ দুর্নীতি, একাধিক দুর্নীতি, নারী নির্যাতন থেকে শুরু করে নারী সুরক্ষার প্রশ্ন, ডিএ, একাধিক প্রসঙ্গের মাঝখানে এখন রাজনীতিতে যে বিষয় একেবারে তুঙ্গে চর্চা, সেটা হচ্ছে এসআইআর কি করে কার্যকর হবে, কার বাবার সার্টিফিকেট আছে, কার বাবার সার্টিফিকেট নেই, একাধিক প্রসঙ্গ, শাসক বিরোধী একাধিক তরজা চলছে। সেই জায়গায় দাঁড়িয়েই এসআইআরে এবার হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের, কি বলবেন? দেখুন, এই জনস্বার্থ মামলাটার পিটিশনটা আমি এখনো দেখিনি, কাজেই এই মামলাটা নিয়ে কিছু বলা আমার সঙ্গত হবে না। আমি আশা করছি মামলাটার পিটিশন আমি পেয়ে যাব, পেয়ে গেলে তারপরে বলতে পারবো। কিন্তু এসআইআর বা বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন, এইটা কিন্তু নতুন কিছু নয়। 20-22 বছর অন্তর নির্বাচন কমিশন এটা করে। আমাদের পশ্চিমবাংলায় 2002 থেকে 2004 সালে এই এসআইআর হয়েছিল, এবং সে সময়ে একবারে খসড়া ভোটার তালিকায় 2002 সালে 4 ফেব্রুয়ারি সেই ভোটার তালিকা বেরিয়েছিল, সেখানে 69 লক্ষ লোকের নাম বাদ গিয়েছিল, তার মধ্যে 19 লক্ষ মৃত ভোটার। তা তখন আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী, তখন বিরোধী নেত্রী ছিলেন, তিনি যে 4 তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশ হলো, তিনি 2002-এর 5ই ফেব্রুয়ারি ভারতের রাষ্ট্রপতি, তৎকালীন প্রধানমন্ত্রী, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিতভাবে জানালেন যে বামফ্রন্ট সরকারকে বরখাস্ত করে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে, এবং রাষ্ট্রপতি শাসন জারি করে নতুন নির্বাচন করতে হবে। কেন না, খসড়া ভোটার তালিকা থেকে 69 লক্ষ নাম বাদ গেছে, বামফ্রন্ট এগিয়েছিল 36 লক্ষ ভোটে, কাজেই এই সরকারটা অবৈধ, এই সরকারকে বরখাস্ত করতে হবে। তা তখন তৃণমূলের জোটসঙ্গী ছিল কংগ্রেস, কিন্তু কংগ্রেস এই দাবিকে সমর্থন করেনি। তারা বলেছিল যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা সরকারকে এইভাবে ফেলে দেওয়া যায় না, এটা কোনো যুক্তি নয়। এবং বিজেপিও দল হিসেবে কিন্তু দায়িত্বশীলতার পরিচয় দিয়েছিল, তারাও বলেছিল যে না, এভাবে একটা সরকার ফেলে দেওয়া যায় না। এখন আমার কাছে একটা প্রশ্ন, যে মাননীয়া তো এই এসআইআর এর বিরোধিতা করছেন, অনেক কথা বলছেন, তা এই এসআইআরটা হবে, উনি আটকাতে পারবেন না। তো এসআইআর হয়ে যাওয়ার পরে যদি দেখা যায় যে এবারেও খসড়া ভোটার তালিকায় ওই যে সংখ্যক নাম বাদ গেল, কয়েক লক্ষ নাম তো বাদ যাবেই, কারণ প্রচুর মৃত ভোটার আছেন, অনেক ভোটার আছেন যারা এইখানে থাকেন না, অনেক ভোটার আছেন যাদের নাম বিভিন্ন 2 জায়গায় 3 জায়গায় আছে। এই তো প্রশান্ত কিশোরের নাম এখানে আছে, আবার বিহারে আছে, তা আছে, বা অনেক ভোটার হয়তো এদেশের নয়, বাংলাদেশের ভোটার, তারা হয়তো বিভিন্ন জাল করে এই দেশের ভোটার তালিকায় ঢুকে গেছেন, তা তারা তো বাদ যাবেন। তা মাননীয় মুখ্যমন্ত্রী কি তাহলে এবারে, যদি বিজেপি তো প্রধান বিরোধী দল, তারা তার থেকে যতটা ভোটে পিছিয়ে আছে, যদি খসড়া ভোটার তালিকায় তার থেকে বেশি সংখ্যায় ভোটার বাদ যায়, তাহলে কি তিনি পদত্যাগ করবেন? রাষ্ট্রপতিকে গিয়ে বলবেন যে আমার সরকার অবৈধ?
কারণ বিজেপির থেকে আমি যতটা এগিয়ে আছি তার থেকে বেশি খসড়া ভোটার তালিকায় ভোটার বাদ পড়েছে, আমার সরকারটা অবৈধ, আপনি এই সরকারকে বরখাস্ত করে নতুন নির্বাচন করুন। এটা কি উনি বলবেন? দ্বিতীয় বিষয়টা হচ্ছে উনি মানে চূড়ান্ত তালিকা বেরোনো পর্যন্ত অপেক্ষা করতে পারলেন না। তা 2002 সালে 2 থেকে 4 সালের ওই যে এসআইআর হয়েছিল, তাতে চূড়ান্ত তালিকা থেকে বাদ গিয়েছিল 24 লক্ষ। এবং এখন আবার বিজেপি খুব লাফাচ্ছে, তারা ভাবছে যে এসআইআরটা একবার করে দিতে পারলে তাদের জয় আর কেউ ঠেকাতে পারছে না। তা আমি ওই 2002-এর উদাহরণই চলে যাব। 2002-এর পরে 2004 সালে লোকসভা নির্বাচন হয়েছিল, সেখানে বামফ্রন্ট পেয়েছিলেন 35টা আসন, কংগ্রেস পেয়েছিল 6টা, মমতা ব্যানার্জি একা জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের 1টা সিট পেয়েছিলেন। আবার তারপরে 2006-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে 235টা আসনে কিন্তু বামফ্রন্ট জিতেছিল। কাজেই এই এসআইআর হলেই বিজেপি জিতে যাবে, এইরকম অতি সরলীকরণটা বোধহয় একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তা এবার দ্বিতীয় বিষয় হচ্ছে, মাননীয়া বারবার বলছেন এই এসআইআর থেকে সিএএ হবে, তারপর থেকে এনআরসি হবে, এই উদ্দেশ্যেই এরা এটা করছে। আমি মাননীয়াকে একটু মনে করিয়ে দেবো যে 2003 সালে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে এনডিএ সরকার ভারতবর্ষে ছিল, এবং সেই সরকারের মন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তা সেই সরকার 2003 সালে যে আইন এনেছিলেন, তাতে নাগরিকত্ব সংক্রান্ত, তাতে বলা হয়েছিল 1987 সালের পর যারা এদেশে জন্মেছেন তারা সরাসরি এদেশের নাগরিক নন, তাদের প্রমাণ করতে হবে তাদের মা বাবা, একজন মা বা বাবা বা যে কোনো একজন এই দেশের নাগরিক। এখন নির্বাচন কমিশন, এবারে নির্বাচন কমিশন বলছে যে 1984 সাল বা তারপরে যারা জন্মেছেন, বাজপেয়ী সরকার বলেছিল 1987 সাল, নির্বাচন কমিশন আরেকটু এগিয়ে গেছে, তারা বলছে 1984 সাল বা তারপরে যারা জন্মেছেন তারা ভোটার কিনা সন্দেহজনক, তাদেরকে প্রমাণ করতে হবে তাদের বাবা বা মা কেউ 2002 সালে পশ্চিমবঙ্গের ভোটার ছিলেন। তো এটাই তো 2003 সালের আইন, এবং এই আইন এটাই তো নাগরিকত্ব প্রমাণের চেষ্টা, এনআরসি। তাই এর সূচনাটা তো মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছিলেন 2003 সালে, যখন অটল বিহারী বাজপেয়ী মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন। তা তখন তার মনে ছিল না যে এইটার কি ফল হতে পারে। এখন এই এনআরসি নিয়ে, এই এসআইআর নিয়ে ইতিমধ্যে আমরা 2জন সহ নাগরিককে হারিয়েছি। তারা এনআরসির আতঙ্কেই, এসআইআর থেকে এনআরসি হবে, সেই এনআরসি থেকে নাম বাদ পড়ে গেলে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে কিনা, এইরকম একটা আতঙ্কে 2জন সহ নাগরিক আত্মহত্যা করেছেন, এবং একজন সহ নাগরিক আত্মহত্যার চেষ্টা করেছিলেন, তিনি বেঁচে গেছেন। তা আমি প্রথমেই প্রত্যেককে বলবো যে দয়া করে আপনারা আতঙ্কিত হবেন না, মরার আগেই মরবেন না, কারণ এই প্রবণতাটা ঠিক নয়। কিন্তু আতঙ্ক তো একটা ছড়িয়েছে। 4 দিনে এই যে নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট, সেটা 1 কোটি লোক খুঁজেছে যে ওই 2002 সালের এটা ভোটার তালিকা। মানে আতঙ্কটা কোন জায়গায় পৌঁছলে 1 কোটি মানুষ 4 দিনে ওই এবং ওয়েবসাইট করে গেছে, ক্র্যাশ করে গেছে। মানে আতঙ্কটা কোন জায়গায় পৌঁছেছে দেখুন। এবং তৃণমূল এবং বিজেপি পরিকল্পিতভাবে এই আতঙ্কটা ছড়াচ্ছে। তৃণমূল বলছে যে সব ভোটারদের বাদ দিয়ে দেবে, আর তারা নাগরিক থাকবে না, তাদেরকে এখান থেকে এনআরসি করিয়ে একদম দেশের বাইরে বার করে দেবে। আর বিজেপি বলছে যে অনুপ্রবেশে একদম পশ্চিমবঙ্গ মানে শেষ হয়ে গেছে, আগামী দিনে পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে এটা, কাজেই এখান থেকে ওই সব বিদেশি মুসলমান তাদের তাড়াতে হবে, আমরা এই এসআইআর করে করব। তা আমি বাস্তব চিত্রটা একটু তুলে ধরব। এই যে দুটো রাজনৈতিক দল এইরকম তুঙ্গে একটা রাজনৈতিক বিবাদ তুলে মানুষের মধ্যে এই যে চূড়ান্ত আতঙ্ক তৈরি করছেন, মানে এমন একটা আতঙ্ক যাতে 1 কোটি মানুষ 4 দিনে ওই 2002-এর নির্বাচন তালিকা দেখতে চাইছেন, ভোটার তালিকা। আবার 2জন সহনাগরিক এর মধ্যে আত্মহত্যা করেছেন, আরও একজন করার চেষ্টা করেছিলেন, আগামী দিনে আরও কজন করবেন আমি জানি না। তাই মরদেহ নিয়েও রাজনীতি শুরু হয়ে গেছে। এখন আরও যত মানুষ মরবে রাজনীতিকদের তত লাভ, তারা সেই মরদেহ নিয়ে আবার রাজনীতি করবে, আমি দেখো আমি তোমারই লোক। তা আমি আপনাদের 2006 সালে পশ্চিমবাংলায় ভোটার ছিল
4.78 কোটি, 2011 সালে হলো 5.63 কোটি। তাহলে বছরে বাড়লো গড়ে 17 লক্ষ। তারপরে 2016 সালে হলো 6,55,00,000, বছরে গড়ে বাড়লো 18 লক্ষ। তারপরে 2021 সালে ভোটার হলো 7.29 লক্ষ এবং বছরে ভোটার বাড়লো 14 লক্ষের মতো। তারপরে 2024 সাল দেখুন, ভোটার 7.58 কোটি, অর্থাৎ 7,58,00,000, বছরে ভোটার বাড়লো 0.9 লক্ষ, মানে 90,000-এর মতো, 96,000-এর মতো। 2025-এ ভোটার হচ্ছে 7.66 কোটি, ভোটার বাড়লো ওই 80,000-এর মতো। অর্থাৎ পশ্চিম বাংলায় যে অস্বাভাবিক হারে ভোটার বাড়ছে, এটা কিন্তু এই ভোটার তালিকায় যে ভোটার সংখ্যা 2006 থেকে 2025 পর্যন্ত তা কিন্তু বলছে না। অর্থাৎ কোনো অস্বাভাবিক ভোটার বৃদ্ধি কিন্তু পশ্চিমবাংলায় হয়নি। 2 নম্বর আসন, 2001 থেকে 2011 দেশে মুসলিম বৃদ্ধির গড় হয়েছে 24.6%, আর পশ্চিমবঙ্গে মুসলিম বৃদ্ধির গড় হয়েছে 21.6%। অর্থাৎ পশ্চিমবঙ্গে মুসলিমরা কম হারে বেড়েছে, কেন্দ্রীয় সরকারের তথ্য। সীমান্তবর্তী রাজ্যগুলির জনসংখ্যা ভিত্তিক জাতীয় গড় 17.7%, পশ্চিমবঙ্গে এই গড় হচ্ছে 13.8%, কেন্দ্রীয় সরকারের তথ্য। সদ্য প্রকাশিত নীতি আয়োগের সামারি রিপোর্ট ফর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলে বলা হয়েছে 2023 সালে সেন্সাস পপুলেশন প্রজেকশন অনুসারে জনসংখ্যা বৃদ্ধির জাতীয় গড় 0.9%, পশ্চিমবঙ্গে 0.5%। অর্থাৎ পশ্চিমবঙ্গে ব্যাপকভাবে মুসলিম অনুপ্রবেশ ঘটে পশ্চিমবাংলার একদম ধর্মীয় জনবিন্যাস বদলে দিচ্ছে, এই প্রচারটা কিন্তু কেন্দ্রীয় সরকারের তথ্য বলছে সঠিক নয়। দ্বিতীয় আর একটা বিষয় বলি, প্রচুর আধার জাল, প্রচুর ভোটার কার্ড জাল, প্রচুর রেশন কার্ড জাল। এই জন্যে নাকি নির্বাচন কমিশন এই এগুলো মানে প্রমাণপত্রগুলো গ্রহণ করছেন না। ভারতবর্ষের জনসংখ্যায় পশ্চিমবঙ্গের অংশ হচ্ছে 7.55%। সারা ভারতে যত আধার আছে তার 7.41% হচ্ছে পশ্চিমবাংলায়। সারা ভারতে যত ভোটার কার্ড আছে তার 7.77% হচ্ছে পশ্চিমবাংলায়। আবার রেশন কার্ড ভারতে, সারা ভারতের রেশন কার্ডের 7.46% হচ্ছে পশ্চিমবাংলায়। তাহলে কেন্দ্রীয় সরকারের এই তথ্য বলে দিচ্ছে যে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড যে ব্যাপকভাবে জাল হচ্ছে, এটা কিন্তু এই তথ্য বলছে না। কারণ জনসংখ্যার সাথে, জনসংখ্যায় ভারতের সর্বভারতীয় স্তরে পশ্চিমবাংলার যে অংশ তার সঙ্গে কিন্তু এটা সমানুপাতিক। তাহলে এই মিথ্যে ভয় কেন ছড়ানো হচ্ছে? হ্যাঁ, যারা মৃত ভোটার, যে ভোটাররা বিদেশি, যে ভোটাররা এখানে থাকে না, যে ভোটারের নাম 2টো জায়গায় বা 3টে জায়গায় আছে, তাদের নাম বাদ যাবে, স্বাভাবিক প্রক্রিয়ায় বাদ যাবে। কিন্তু এইরকম একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে এইভাবে মানে মানুষকে ভয় দেখাচ্ছেন কেন? এবং নির্বাচন কমিশন দেখুন, বারবার বলা হচ্ছে যে প্রচুর রোহিঙ্গা উদ্বাস্তু এসে গেছে। এখন রোহিঙ্গা খায় না মাথায় দেয় কজন জানে আমি জানি না। রোহিঙ্গারা মায়ানমারের বাসিন্দা। মায়ানমারের রোহিঙ্গা মুসলিমদের ভাষা, তাদের দেহের গঠন, তাদের খাদ্যাভ্যাস সবই বাঙালিদের থেকে একেবারে আলাদা। বাংলাদেশ থেকে কোনো মুসলমান এসে পশ্চিমবাংলার জনারণ্যে যত সহজে মিশে যেতে পারবেন, রোহিঙ্গারা কিন্তু পারবেন না। এবার রোহিঙ্গাদের সঙ্গে মায়ানমারের সঙ্গে অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুর সীমান্ত রয়েছে, সেখানে তো এসআইআর হচ্ছে না। তা রোহিঙ্গা মুসলিমরা যদি দলে দলে ঢুকে পড়ে, তাহলে ঢুকবে তো ওই পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকবে না, কারণ পশ্চিমবঙ্গের সঙ্গে মায়ানমারের কোনো সীমান্ত নেই। তারা তো ঢুকবে ওই অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর দিয়ে। তাহলে সেখানকার এতে এসআইআর হচ্ছে না কেন? আবার ধরুন বাংলাদেশ, মুসলমানরা বাংলাদেশ থেকে পশ্চিমবাংলায় এলে অসম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম এবং পশ্চিমবঙ্গ, এই তো সীমান্ত। তাহলে এই বাকি রাজ্যগুলোতে কিন্তু এসআইআর হচ্ছে না, শুধু পশ্চিমবঙ্গে। অর্থাৎ নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও কিন্তু একটা প্রশ্ন রয়েছে। এবং সবথেকে যে মারাত্মক, যে আমি জানি না নির্বাচন কমিশন আদৌ ভারতবর্ষটাকে চেনেন কি।
2002 সালে 2 থেকে 4 এসআইআর হয়েছিল। তখনকার বামফ্রন্ট সরকার নির্বাচন কমিশনকে পূর্ণ সহযোগিতা করেছিলেন, কোনো বিরোধিতা কেউ করেনি। কিন্তু আজকে এত বিরোধিতা আসছে কেন? আসার তো একটা কারণ থাকবে। সেই কারণটা কিন্তু লুকিয়ে আছে যে নির্বাচন কমিশন মানুষের কাছে সহজলভ্য যে প্রমাণপত্রগুলো, সেইগুলো তারা নিচ্ছে না। যে প্রমাণপত্রগুলো নিচ্ছে সেগুলো অনেক মানুষের পক্ষে দেয়া সম্ভব নয়, জোগাড় করা সম্ভব নয়। আপনি বলুন তো, 2010 সালে সরকার বললেন আধার হচ্ছে আমজনতার অধিকার। তা এখন 139 কোটিরও বেশি মানুষের আধার রয়েছে। তা আধার কার্ড ব্যাংকে, এলআইসি, জিআইসি, এনআইসি থেকে শুরু করে যে কোনো সরকারি প্রকল্পে, রেল টিকিট করুন আপনি, বা বিদেশে যান, পাসপোর্ট করুন, সর্বত্র আধার হচ্ছে গ্রাহ্য। তা কেন নির্বাচন কমিশন আধারকে মান্যতা দেবেন না? 2 নম্বর হচ্ছে ভোটার কার্ড। 1990 সালে ভোটার কার্ড তৈরি হয়েছিল এবং এটা তো আধার কেন্দ্রীয় সরকার করেছিল, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার করেনি। তা ভোটার কার্ড আবার এই নির্বাচন কমিশন ইস্যু করেছে। এখন প্রায় 100 কোটি ভোটার কার্ড আছে। 1993 সালে এই ভোটার কার্ড ইস্যু করেছিলেন, তখন টিএন সেশন নির্বাচন কমিশনার ছিলেন, হ্যাঁ, যিনি নির্বাচনী পরিচালনার ইতিহাসে একটা মানে অনন্য ব্যক্তিত্ব ছিলেন। তো সেই টিএন সেশনের সময় 1993 সালে ভোটার কার্ড ইস্যু হয়। তা নির্বাচন কমিশনের ইস্যু করা যে আইডেন্টি কার্ড, সেটা নির্বাচন কমিশন বলছে আমি নেব না। প্যান কার্ড 1995 সালে কেন্দ্রীয় সরকার তৈরি করেছে, সেটা বলছে নেব না। রেশন কার্ড পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দিয়েছে, তাহলে সরকারের দেয়া নথি তুমি নেবে না। তুমি যে 11টা নথির কথা বলেছ, তুমি কি জানো যে আমাদের ভারতবর্ষে মানুষের শিক্ষার হার কত, কত মানুষ শিক্ষিত, তাদের কি অবস্থা? ভারতবর্ষে 36% মানুষ, 31.36% মানুষ নিরক্ষর। তারা পড়াশোনা জানে না। এই যে 11 দফা প্রমাণপত্র চেয়েছেন, এই ভারতবর্ষের এই যে 31.36 মানে প্রায় 32% মানুষ, তারা কোথা থেকে দেবেন? তারা নিরক্ষর। আবার ধরুন মুসলিম সমাজ, আমি একদম উদাহরণে দিই, কারণ মুসলিমরাই এখন টার্গেট। মুসলিম সমাজ, তাদের মধ্যে নিরক্ষর হচ্ছে 42.53%, স্বাক্ষর হচ্ছে 97.47%, প্রাথমিক স্তর অবধি পড়েছে 50.3%, অষ্টম শ্রেণী অবধি পড়েছে 26%, মাধ্যমিক পাস করেছে 11.9%, স্নাতক 3%। এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরিতে আপনি যদি খোঁজেন তাহলে দেখবেন মানে শিক্ষার হারে বিপুল পিছিয়ে আছে। ওবিসি ক্যাটাগরি রিজার্ভেশন দেওয়া হয়েছে শুধু তারা শিক্ষায় প্রচুর পিছিয়ে বলে। তা যে নথিগুলো তারা দিয়েছেন, সেই 11টা নথি কেন তাদের দিতে হবে? কেন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড এগুলো প্রামাণ্য নথি হিসেবে গণ্য হবে না? এইখানেই কিন্তু ভয়ের বাতাবরণটা তৈরি করে দিয়েছেন নির্বাচন কমিশন, এবং মানুষ ভয়ে মানে উন্মাদ হয়ে যাচ্ছে, আত্মহত্যা করছে। বলেছে সরকারি আইডেন্টি কার্ড সরকারি কর্মচারী হিসেবে বা পিপিও 1 নম্বর নথি। কটা লোক সরকারি কর্মচারী বলুন তো? কটা লোক পেনশনার? তারপরে বলছেন 1987 সালের 1 জুলাইয়ের আগে সরকার, স্থানীয় প্রশাসন, ব্যাংক, বিমা, পোস্ট অফিস বা রাষ্ট্রায়ত্ত সংস্থার পরিচয়পত্র বা সার্টিফিকেট। 1987 সালের 1 জুলাইয়ের আগের এই কাগজপত্র কে রেখে দিয়েছে বলুন তো? কোন পোস্ট অফিসে একটা বই ছিল 1987 সালের 1 জুলাইয়ের আগে? কোন লোকটা যত্ন করে সেটা ট্যাঙ্কিতে তুলে রেখেছে যে 2025 সালে নির্বাচন কমিশন চাইবে দিতে হবে? তারপরে তারা বলছেন বার্থ সার্টিফিকেট, জন্মের শংসাপত্র। নির্বাচন কমিশন জানেন যে ভারতবর্ষের মাত্র 42% মানুষের বার্থ সার্টিফিকেট আছে। তা বাকি যে 58% মানুষ, তারা বার্থ সার্টিফিকেটটা দেবে কোথা থেকে? বলছেন পাসপোর্ট, কটা লোকের পাসপোর্ট আছে? বলছেন স্বীকৃত বোর্ড, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাগত শংসাপত্র। যাদের মাধ্যমিক পাস করছে ওই 11.9%, সেই কমিউনিটির লোকেরা কি কতজন এই সার্টিফিকেটটা দেবে? এরপরে আসুন, বলছে ডোমিসাইল সার্টিফিকেট। ডোমিসাইল সার্টিফিকেট জয়েন্ট সেক্রেটারি বা তার উপরের কোনো অফিসাররা তারা দিয়ে থাকে। কটা মানুষের ডোমিসাইল সার্টিফিকেট আছে? ডোমিসাইল সার্টিফিকেট খায় না মাথায় দেয়? একমাত্র মিলিটারিতে চাকরি করতে গেলে বা ওই ধরনের কোনো চাকরি, আরক্ষা বাহিনীতে চাকরি পেলে তখন ডোমিসাইল সার্টিফিকেটের প্রয়োজন হয়, তখন কর্মপ্রার্থীরা ডোমিসাইল সার্টিফিকেটের জন্য খোঁজ করেন।
এটা খায় না মাথায় দেয় কজন জানে? তারপরে দিয়েছেন SC ST OBC সার্টিফিকেট, এটা নয় পাবে। বনভূমি শংসাপত্র কজনের আছে? সরকারি পারিবারিক রেজিস্টার, এটা কি বস্তু আমিও জানি না। NRC, অসমে NRC হয়েছে, তা পশ্চিমবাংলার ভোটাররা ওই অসমে NRCর তালিকা দেখিয়ে কি প্রমাণ করবেন আমি তো বুঝলাম না। বলছেন জমির দলিল পর্চা। নির্বাচন কমিশন জানেন যে পশ্চিমবাংলায় কত মানুষ ভূমিহীন? কাজেই গোলমালটা পাকিয়ে দিয়েছেন। এরপরে বলছেন যে আধার দেয়া যাবে, কিন্তু সেটা নাগরিকত্বের প্রমাণ নয়। তা এই যে 11টা প্রমাণপত্র ওনারা নিচ্ছেন, সেগুলো কি নাগরিকত্বের প্রমাণ নাকি? এগুলোর কোনোটা নাগরিকত্বের প্রমাণ? এই যে ওনারা বলছেন আধার অনেক জাল হয়েছে বলে আমরা আধারকে মানছি না, তা এই যে সার্টিফিকেট কথাগুলোর কথা বললেন, এগুলো যে জাল হয়নি এই নিশ্চয়তা ওদের কে দিল? কোথা থেকে ওরা পেলেন? নিয়ম তো আমি নথি নেব সরকারি, সেই নথিতে আমার সন্দেহ হলে আমি যাচাই করে নেব, কিন্তু পুরো যে নথিগুলো সাধারণ মানুষ দিতে পারতেন সেই নথিগুলো না নিয়ে যে নথিগুলো তাদের পক্ষে দেয়া কষ্টকর সেইগুলো দিচ্ছে। আমি আর দীর্ঘ বলবো না, শুধু বলি যে আমরা তো নির্বাচনে মানে এই যে আপনার SIR হচ্ছে, এখানে তো BLO হিসেবে আমাদের সহকর্মীরা কাজ করবেন। তা পশ্চিমবাংলায়, হ্যাঁ বলছি, পশ্চিমবাংলায় এখন মানে নির্বাচনী বুথ হচ্ছে 80,861টা, আর ওই 1200 করে প্রত্যেকটা বুথে ভোটার থাকবে। এইটা যখন হয়ে যাবে তখন 94,497টা বুথ হবে। তা এখন 80,861টা বুথ, তার মানে BLO 80,681 জন, 861 জন। ERO লাগবে 294টা বিধানসভার জন্য, 294 জন। AERO লাগবে 3000 জন। মোট 83,975 জন এই SIR প্রক্রিয়ায় যুক্ত থাকবেন এই ভোটার তালিকা সংশোধনের কাজে। 2002 সালে ভোটার ছিল 4 কোটি। সেই 4 কোটি ভোটারের বাড়ি বাড়ি পৌঁছতে এবং এই SIR করতে তখনকার নির্বাচন কর্মীদের লেগেছিল 2 বছর। তা এখন এরা 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বরের মধ্যে এখন পশ্চিমবাংলার মানুষ হচ্ছে 10.4, মানে 10,46,00,000 মানুষ হচ্ছে পশ্চিমবাংলা। তাদের কাছে এই BLOরা গিয়ে ভোটার তালিকা সংশোধন কোন জাদুমন্ত্র বলে, তার ফলে তাদের উপর কি কাজের চাপ কি বিপুল পরিমাণ পড়ছে বা পড়বে এটা ভাবতে পারছেন? এবং এত কাজের চাপে যে কাজটা 4 কোটি ভোটারের জন্য 2 বছর লেগেছিল, তাহলে তো 10,46,00,000 মানুষের জন্য তো আরও বেশি সময় লাগার কথা। সেখানে তারা সময়টা 1 মাসে নিয়ে এসছে। এবং অভিযোগ করার, আমি বাদ পড়ছি, তা আমি অভিযোগ করব, তার জন্য মাত্র 22 দিন সময়। এ কি ইয়ার্কি হচ্ছে? ছেলেখেলা হচ্ছে? এবং এই 83,975 জনের মধ্যে ERO আর AEROদের কথা বাদ দিন, এরা রাজ্য সরকারি কর্মচারী। কিন্তু এই 80,661 জন যে BLO, এরা হচ্ছেন শিক্ষক শিক্ষাকর্মী। এবার ভাবুন, এই কিছুদিন আগে যখন প্রথম SIR হওয়ার কথা শোনা গেল, এই BLOদের ওই বিভিন্ন গার্ডেন রিচ বা ওই সমস্ত বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস ধমক দিতে নেমে পড়ল। তা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ গেল, তারা কিছু করেছেন আজ পর্যন্ত? অথচ 143 জন BLO কাজে যোগ দেয়নি। তার জন্য নির্বাচন কমিশন বলে দিলেন যে কাজে যোগ না দিলে তাদের সাসপেন্ড করব। হ্যাঁ, নির্বাচন কমিশনের এই অধিকার আছে, নির্বাচনের কাজ রাজ্য কর্মীদের করতে হবে, এটা তাদের কাছে বাধ্যতামূলক, কম্পালসার। কিন্তু আমার প্রশ্ন যে যারা নির্বাচন কর্মী ওই BLOদের ভয় দেখাচ্ছে, তাদের বিরুদ্ধে কমিশন কি ব্যবস্থা নিলেন? খড়গপুরে 10 জন BLO, তারা তৃণমূলের রাজনৈতিক মঞ্চে উঠেছে এবং সেই মঞ্চে তৃণমূলের নেতারা তাদের পরিচয় করিয়ে দিচ্ছে। এখন একজন BLO, তিনি শিক্ষক, তিনি খুব ভালো করে জানেন যে নির্বাচন কমিশন তাকে BLO হিসেবে নিযুক্ত করেছে, তাকে নিরপেক্ষ থাকতে হবে। তিনি কোনো রাজনৈতিক দলের মঞ্চে উঠবেন না, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে মাখামাখি করবেন না, এবং তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে কর্মীদের সঙ্গে পরিচিত হবেন না। তিনি হয়েছেন। তা নির্বাচন কমিশন কি তাদের সাসপেন্ড করেছে? কেন করেনি? তারা তো প্রকাশ্যে নির্বাচন কমিশনের নিরপেক্ষতাকে চ্যালেঞ্জ করেছে। এবং যে রাজনৈতিক দল, ওই তৃণমূল কংগ্রেসের যে নেতারা ওই BLOদের ওই মঞ্চে তুলেছে,
তুলে নির্বাচন কমিশনকে বলেছে তোমার নিরপেক্ষতাকে আমি প্রকাশ্যে চ্যালেঞ্জ করছি, দেখো আমি এই তোমার বিএলওকে তুলেছি আমার দলের সভায়, আমার দলের মঞ্চে, তুমি কি করতে পারো। সেই রাজনৈতিক নেতাদের এখনো পর্যন্ত নির্বাচন কমিশন গ্রেপ্তারের অর্ডার দিয়েছেন, তাদের করতে দিয়েছেন, তাদের যে এই 2026-এর নির্বাচন পর্যন্ত তারা কোনো নির্বাচনী প্রক্রিয়া থাকতে পারবেন না এরকম নির্দেশ জারি করেছেন। আর 143 জন 80,861-র মধ্যে খুব সামান্য, এবং বিএলওরা ভয় পাচ্ছেন কেন? একদিকে নির্বাচন কমিশনের বকলমে বিজেপি দায়িত্ব নিয়ে নিয়েছে, তারা বলছে যে নির্বাচন কমিশনের নিয়ম না মেনে পড়ুন বা বুঝুন যে বিজেপির কথা না শুনে কাজ করলে তোমাদের বিপদ আছে, নির্বাচন কমিশনকে দিয়ে একেবারে তোমাদের ঠান্ডা করিয়ে দেবো। বিহারে ওই এতজনকে সাসপেন্ড করিয়েছি। আবার মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে নির্বাচন কমিশন কদিন, নির্বাচন কমিশনের সময়সীমা চলে গেলে তোমরা কিন্তু রাজ্য সরকারের কর্মী, তখন কিন্তু বাকিটা আর বলছেন না, মানে তখন দেখে নেব। তাহলে বিএলওদের এগোলে সর্বনাশ, পেছলে বংশনাশ। একে বিপুল কাজের চাপ, 4 কোটি মানুষের জন্য 2 বছর লেগেছিল, 10 কোটি মানুষের জন্য 1 মাস সময় দিয়েছে, তারা কিভাবে করবেন আমি জানি না। তারপরে এই দুটো রাজনৈতিক দল এবং তাদেরকে একেবারে মানে চিড়েচাপটা করে ফেলছে। এবার ভাবুন এই বিএলওরা যাবে বাড়ি বাড়ি, সেখানে 2 রাজনৈতিক দলের বিএলএরা থাকবেন, তাদের কর্মীরা থাকবেন, এ বলবে আমার মত অনুসারে কাজ করো, ও বলবে আমার মত অনুসারে কাজ করো, না হলে মার খাবেন, নিগৃহীত হবেন, গালাগালি খাবেন, তাদের সুরক্ষা দেওয়ার কেউ নেই। কারণ এই 80,861 জন বিএলওকে জনপ্রতিত পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী দেওয়া সম্ভব নয়, তাহলে এদের কি হবে? আমরা কিন্তু কর্মচারী সংগঠন করি, এই 80,861 জন বিএলওর ভবিষ্যৎ নিয়ে আমরা খুব চিন্তিত। এবং একটা জিনিস আমরা লক্ষ্য করছি, কমিশন কিন্তু এই বিএলওদের সুরক্ষার কথা ভাবছেন না। বিএলওদের যারা আছে, আমি বলুন তো, এসআইআর হচ্ছে, নির্বাচন কমিশন করবে, একটা রাজনৈতিক দল সিএ ক্যাম্প খুলে ফেলছে, তারা বলছে এসআইআরে তোমরা বাদ গেলে আমাদের এই ক্যাম্পে অ্যাপ্লিকেশন করো, বলো আমরা এদেশের নাগরিক নই, আমাদের নাগরিকত্ব দাও, আমরা তোমাদের নাগরিকত্ব পাইয়ে দেবো। মানে ভাবুন মানুষকে কিভাবে ভীত সন্ত্রস্ত করে তাদের দিয়ে এমন কাজ করিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে যাতে তারা ভবিষ্যতে বিপদে পড়ে। আমি যদি আজকে লিখে দিই আমি ভারতবর্ষের নাগরিক নই, আমাকে নাগরিকত্ব দিন, তা সরকারের কাছে তো এই তথ্যটা আমার ডিক্লারেশন চলে গেল, আমি ভারতের নাগরিক নই। তা নির্বাচন কমিশন চুপচাপ বসে বসে দেখছে। তার তো উচিত যে এই ধরনের ক্যাম্প অবিলম্বে বন্ধ করা, করছে না। অর্থাৎ এই সাধারণ মানুষ যেমন আতঙ্কে আত্মহত্যা করছেন, অনেকে আত্মহত্যা না করলেও তারা পাগলের মতো খোঁজখবর নিচ্ছেন, ছোটাছুটি করছেন। আবার অনেকে ভাবছেন তাই তো যা হবে না এবারে মানে এনআরসিটা করে দেবো, এবং প্রকাশ্যে হুমকি দিচ্ছেন এরপরে সিএ তারপর এনআরসি করে দেবো। আমি শুধু একটা উদাহরণ দিয়ে আমার কথা শেষ করব। অসমে 6 বছর ধরে এনআরসি হয়েছিল এবং সেই এনআরসি থেকে বাদ পড়েছিলেন 19 লক্ষ। বিজেপি নেতারা একদম ঢাক বাজিয়েছিলেন যে মুসলিমদের যা বিপদ হওয়ার হবে সব মুসলিম বাদ যাবে, সব মুসলিম বিদেশি বাংলাদেশি, হিন্দুদের কোনো বিপদ নেই। তাই 19 লক্ষের মধ্যে হিন্দু হচ্ছে 14 লক্ষ, মুসলিম হচ্ছে 5 লক্ষ। অসমের হিন্দুরা হাড়ে হাড়ে বুঝেছেন যে বিজেপি পাশে থাকলে কি অবস্থাটা হয়। এবারে আপনি বলুন তাহলে এই 19 লক্ষ মানুষকে তোমরা এনআরসি তালিকা থেকে তোমরা বাদ দিলে, মানে এরা ভারতের নাগরিক নয়। এবার তাহলে তো তুমি ফরেন ট্রাইব্যুনাল করেছো, যে ফরেন ট্রাইব্যুনাল বিদেশিদের চিহ্নিত করে তাদের পুশব্যাক করার জন্য বলবে, একটা আধা আইনি ব্যবস্থা। তাহলে তো তুমি 19 লক্ষ মানুষের বিরুদ্ধে ফরেন ট্রাইব্যুনালে তুমি তো অভিযোগ করবে যে এরা এনআরসিতে নেই, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্সে নেই, হ্যাঁ এরা আমাদের দেশের নাগরিক নয়, এদেরকে আপনি অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে, এদের চিহ্নিত করে বিদেশি চিহ্নিত করে এদের বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। তা তো হয়নি। অভিযোগ হলো কটা? 2,42,000। এবং সেই 2,42,000 অভিযোগ বিচার করে ফরেন ট্রাইব্যুনাল, ওই বিজেপি সরকারের তৈরি করা ফরেন ট্রাইব্যুনাল, তারা বললে যে মাত্র 40,000 হচ্ছে বিদেশি।
এবং তাদেরকেও কিন্তু ভারত আজ পর্যন্ত বাংলাদেশে পুশব্যাক করতে পারেনি। তাহলে 19 লক্ষের মধ্যে যদি 40,000 বিদেশি হয়, তাহলে বাকি যে 18,60,000 মানুষ তাদেরকে তুমি বেনাগরিক করে দিলে। তার মধ্যে সিংহভাগটাই হিন্দু, তাদেরকে তুমি বেনাগরিক করে দিলে। তারা কোনো সরকারি চাকরি বা সরকারি কোনো প্রকল্প, সরকারি কোনো অনুদান কিচ্ছু পাবে না। তারা মানে একদম নাগরিকের যে ন্যূনতম যে অধিকারগুলো, যে পরিষেবা, সেসব পাবে না। তারা ভোট দিতে পারবে না। তাহলে তাদের অবস্থাটা কি হবে? তুমি তো ফরেন ট্রাইব্যুনালে 40,000কে, এই 19 লক্ষের মধ্যে 40,000 জনকে তুমি বিদেশি হিসেবে চিহ্নিত করেছো। তাহলে বাকি যে 18,60,000 তাদের স্ট্যাটাসটা কি তো তোমাকে বলতে হবে? তারাই ভয়ঙ্কর বিপদে পড়ে গেছে। কাজেই এইসব রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করবেন না। এবং তৃণমূল বিজেপি যেভাবে একটা ভয়ের বাতাবরণ তৈরি করছে এবং নির্বাচন কমিশন তাতে ধোঁয়া দিচ্ছে, এইটা থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে। আত্মহত্যা কোনো রাস্তা নয়, আত্মহত্যা কোনো পথ নয়। কিন্তু নির্বাচন কমিশনের কাছে এই চাপ নাগরিক সমাজের থেকে তৈরি করতে হবে যে আপনারা দয়া করে এই ভীতির পরিবেশ করা বন্ধ হোক না। আগে তো 2002 সালে তো এসআইআর হয়েছে, বামফ্রন্ট সরকার তখন ছিল, তারা তো সহযোগিতা করেছে। তো বাদ যাক না মৃত ভোটারের নাম যারা। আবার দেখুন নির্বাচন কমিশন সেই পড়ে আছে কিন্তু সেই আদিকালের মাধ্যাতা আমলের সব টেকনোলজিতে। তারা জানে না যে ভারতবর্ষটা অনেক এগিয়ে গেছে। এই যে ধরুন মৃত ভোটার, 2002 সালে 19 লক্ষ মৃত ভোটারের নাম বাদ গেছিল। তখন প্রযুক্তি এত উন্নত ছিল না। আজকে প্রযুক্তি উন্নত। একটা মানুষ মারা গেলে তার ডেথ সার্টিফিকেট দেয় পঞ্চায়েত বা পুরসভা। তাহলে পঞ্চায়েত বা পুরসভাগুলো থেকে নির্বাচন কমিশন তো পুরো ডেথ সার্টিফিকেটগুলো তুলে আনতে পারে যে কত মানুষ মারা গেছে, তা তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেবে। তাদের কেন বিএলওদের বাড়ি বাড়ি গিয়ে ওই মৃতকে ভোটার খুঁজতে হবে? অর্থাৎ ইচ্ছা করে কিন্তু নির্বাচন কমিশন কাজটাকে জটিলও করে তুলছে। তা আমরা এই বিএলওদের নিয়েও যেমন খুব চিন্তিত, আমরা নির্বাচন কমিশনের কাছে জানিয়েছি। আবার আমরা সাধারণ মানুষ তাদের নিয়েও খুব চিন্তিত, কারণ একটা আতঙ্কের বাতাবরণ তৈরি করে দিয়েছে এবং নির্বাচন কমিশন এই আতঙ্কের বাতাবরণ থামানোর কোনো প্রয়াস নিচ্ছেন না, যার ফলে একটা এমন ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। তাতে আরও কত মানুষ মানে আত্মহত্যার মতো সিদ্ধান্ত নেবেন আমি জানি না। আর রাজনৈতিক দলের নেতাদের তো তাতে কিছু আসবে যাবে না, বরঞ্চ যত মানুষ মারা যাবে তত তারা সেই মরদেহ নিয়ে আমি তোমার কত কাছের লোক, আমি তোমার কত মানে উপকার করতে পারি, এই প্রতিযোগিতায় নামবেন। আমাদের কিন্তু মানুষকে সচেতন হতে হবে, আর ভয়ে এই ধরনের সিদ্ধান্ত নিলে হবে না। তবে খুব দুর্ভাগ্য যে 83,975 জন বিএলও, ইআরও এবং এইআরও যেমন আজকে মহা বিপদে, তাদের এগোলে সর্বনাশ পেছনে এগোলে সর্বনাশ পেছনে বংশনাশ। একই রকম সাধারণ মানুষ আমরা যারা, আমরাও কিন্তু খুব বিপন্ন। নির্বাচন কমিশনের কাছে দাবি রাখবো যে আপনারা আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এবং রেশন কার্ডকে প্রামাণ্য নথির তালিকায় রাখুন। তাহলেই কিন্তু মানুষের ভয়, মানুষের সমস্যা এবং মানুষের এই যে হয়রানি, এটা অনেক কমে যাবে। দয়া করে এই এসআইআরের নামে একটা ভয়ের ভীতির পরিবেশ নির্বাচন কমিশন গড়ে তুলবেন না।